নমস্কার। আনফ্লো উইথ ব্লু অরাজের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমার মনে হয়েছে আপনাদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে একটু ধরিয়ে দেওয়া প্রয়োজন, কারণ টপিকটা আনকনভেনশনাল। কেন? কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন। দেখুন, লাইফস্টাইল ব্লগিং নিয়ে আমরা যখন কথা বলি, আজকাল যে জায়গায় আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড চলে গেছে, আমাদের মাথায় কিছু টপিক এসে যায় যে লাইফস্টাইল ব্লগিং মানে এইটা থাকবে বা ওইটা থাকবে, ট্রাভেল থাকবে, ফুড থাকবে। কিন্তু লাইফস্টাইল কথাটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি, তাহলে তো তার মধ্যে পুরো লাইফটাই পড়ে, তাই না? সেই জন্য আজকে এমন একটা জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এলাম, যেটা আমার মনে হয় আপনাদের অ্যাজ আ জেনারেল পাবলিক জানা উচিত, সে পৃথিবীর যেখানেই আপনি থাকুন। এবার দেখুন, বিদেশে আসার আমাদের অনেক স্বপ্ন থাকে। কারুর কারুর ক্ষেত্রে সেটা হয়, কারুর কারুর ক্ষেত্রে সেটা হয় না, বা অনেক সময় অনেক দেরিতে হয়। আপনি যখন বিদেশে আসতে চাইছেন তখন হলো না, তার বেশ কিছু বছর পরে হলো। এবার ক্যানাডায় আসার স্বপ্ন অনেকে দেখে, নর্থ আমেরিকায় আসার স্বপ্ন অনেকে দেখে। আমি টিপিক্যালি আমার বিগত 15 বছরের অভিজ্ঞতায় যা দেখেছি, যে লোকে দুটো কারণেই মেনলি আসতে চায়। একটা হচ্ছে ওয়ার্ক বা কাজকর্মের ক্ষেত্রে, অথবা পড়াশুনোর ক্ষেত্রে ছাত্র হয়ে আসা। এবার এখানে এসে যখন সেই মানুষটি সেটেল করে, সে তো অনেক ইনফরমেশন আরও নতুন জানতে পারে, তার সংসার হয়, সে দেশের থেকে অনেক দূরে সেটেল করে, এবং অনেক রকম অভিজ্ঞতার মধ্যে তাকে যেতে হয়। অনেক সময় এরকম অভিজ্ঞতা কিন্তু আমাদের সচরাচর মিডিয়া কভার করে না, হয়তো তাদের মনে হয় এটা জরুরি নয়। সেই জন্য আমাদের মনে হলো আজকের এই টপিকটা আপনাদের অবশ্যই বলা উচিত, কারণ এটা হয়তো আপনাদের জীবনে কোনো না কোনো সময় কাজে লাগতে পারে। শুধু নর্থ আমেরিকা না, পৃথিবীর যে কোনো জায়গায় থাকলেই ওভারঅল এই ব্যাপারটা আপনার কাজে লাগতে পারে। আপনি এই ব্যাপারটা অভিজ্ঞতা করতে পারেন, এবং হয়তো আপনারা অভিজ্ঞতা করেওছেন। সেই জন্য আমার মনে হয় এটা নিয়ে একটু আপনাদের একটা বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া উচিত। অর্থাৎ আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা লিগ্যাল ম্যাটার, যাকে বলা হয় এদেশে জিউরি ডিউটি। এবার এর ব্যাখ্যায় আমি খুব বেশি যাব না, কারণ এই ক্ষেত্রে আমি এক্সপার্ট নই। যে এক্সপার্ট, যে নিজেই ব্যাপারটা অভিজ্ঞতা সদ্য করে এসছে, আপনারা তার মুখ থেকেই শুনে নিন। আজকে ক্যানাডার জিউরি ডিউটি নিয়ে আপনাদের একটা ওভারভিউ দেবে শ্যামশ্রী। মিউজিকের পরেই শ্যামশ্রী আপনাদের সঙ্গে থাকবে, অবশ্যই শুনে নিন। কারণ আপনি যদি কোনোদিন নর্থ আমেরিকায় আসেন, আপনাকেও জুরি ডিউটি করতে হতে পারে। আর যাওয়ার আগে বলে দিই, যদি আমাদের ভিডিও কন্টেন্টস আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যাদের যাদের মনে হয় কাজে লাগতে পারে তাদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ভিডিওটা শেষ অবধি দেখুন। হাই এভরিবাডি। আজকে আপনাদের সঙ্গে ভাবলাম একটা জিনিস শেয়ার করি। আপনাদের বলেছিলাম আমি একটা বিশেষ কাজে কদিন বাইরে থাকব। কি কাজ, কেন বাইরে থাকব কিছুই বলিনি। কাজটা খুব ইন্টারেস্টিং ছিল, সেটাই ভাবলাম আজকে শেয়ার করি। তো এই যে ঘটনা, যেদিন আমি বাইরে ছিলাম তার কিছুদিন আগে, এন্ড অফ জানুয়ারি, না তারও কিছুদিন আগে, লাস্ট ইয়ার, আমি একটা চিঠি পাই। চিঠিটা একটা সামন ফ্রম শেরিফ, এদেশের মন্ট্রিয়ালের শেরিফের কাছ থেকে। এবং চিঠিটাতে বলে যে ইউ আর দ্য প্রসপেক্টিভ জুরি, সো ইউ হ্যাভ টু অ্যাটেন্ড ফর সিলেকশন অফ প্রসপেক্টিভ জুরি। তো বেসিক্যালি আমার কাছে একটা চিঠি আসে, চিঠিটাতে একটা সামান ছিল। সামানটা বলছে যে আমি প্রসপেক্টিভ জুরির জন্য একটা সিলেকশন হবে, সেই জন্য আমাকে চিঠি পাঠানো হয়েছে। আমি তো সামান টামান দেখে প্রবল ভয়টয় পেয়ে গেছি। কোনোদিন কোর্টের থেকে কোনো সামান আমি দেখিনি চোখে। লোকজনকে, যারা আমার বন্ধু বান্ধব ছিল, সবাইকে জিজ্ঞেস করতে শুরু করলাম, ভাই সামান ফ্রম শেরিফ ফর প্রসপেক্টিভ জুরি ব্যাপারটাকে। কাজের জায়গায় বিশেষ লোকজন খুব একটা কেউ উত্তর দিতে পারলো না। কয়েকজন বলল, আরে ও কোনো ব্যাপার নয় রে, এখানে মানে জুরি সিলেকশন ইটস আ ভেরি প্রেস্টিজিয়াস থিং। তুই এই প্রসপেক্টিভ জুরিদের কাছে, যারা নাকি
এদেশের সিটিজেন এবং যাদের বয়স 18-র বেশি ভোটার্স রাইট আছে, তাদের কাছে এরম একখানা চিঠি আসে শেরিফের থেকে, এবং তাদের মধ্যে থেকে একটা জুরি প্যানেল সিলেক্ট করা হয়। সেই জুরিরা কি করে না, তাদের এখানে ধরুন যারা ক্রিমিনাল কেসে অ্যাকিউজড, তাদের ট্রায়ালে তারা জাজকে হেল্প করে ভার্ডিক্টে পৌঁছানোর জন্য। তো ক্রিমিনাল কেস, তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন সব ক্রিমিনাল কেসেই কি জুরিদের লাগে? অ্যাকচুয়ালি না। এটা আমি কিন্তু আপনাদের বলছি, মানে যাওয়ার আগেই আমি তো পড়াশুনো করছি। ওই যে বললাম আমি খুব ভয় টয় পেয়ে গিয়েছিলাম, মানে হঠাৎ সামান কেন এসছে। তো যাই হোক, পড়াশুনো করে আমি দেখলাম যে সব ক্রিমিনাল কেসে নয়, যে সমস্ত ক্রিমিনাল কেসে 5 বছর, 4 থেকে 5 বছরের বেশি জেল হতে পারে, সেই ধরনের ক্রিমিনাল কেসের ক্ষেত্রে জুরিদের দরকার হয়। তো আমি চিঠিটা পাওয়ার পরে আমি বললাম, আমি বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করলাম কি এটা ইগনোর করতে পারি? তারা বলল না রে, ইগনোর করিস না, কারণ ইগনোর করলে তখন যেটা হবে, তুই আর একখানা চিঠি পাবি যেটা কিন্তু ওয়ারেন্ট থাকবে এবং অ্যারেস্ট ওয়ারেন্ট থাকবে যতক্ষণ না তুই এই প্রসপেক্টিভ জুরি প্যানেলে যাচ্ছিস, মানে প্রসপেক্টিভ জুরি সিলেকশনের দিন যাচ্ছিস। আমি বললাম না ভাই, আমি তো আই এম আ গুড সিটিজেন, আমি যেদিন সিলেকশন সেদিনকেই যাব। তো সিলেকশনে পৌঁছলাম। ও বাবা, পৌঁছে দেখি বিশাল লাইন ঢোকার মুখে। আমাদের লাইন করে এক এক করে একটা বিশাল ঘরে বসানো হলো। মোটামুটি ধরুন 50-60 জন ছিল, আমাদের মতোই এরকম সিটিজেন, বয়স সবারই 18 বছরের বেশি। সবাই বসে আছে, কেউ কোনো কথা বলছে না, মানে সামান পেয়ে এসেছে বলে কথা। সবাই গম্ভীর মুখে ওর দিকে তাকাচ্ছে। তারপরে একজন লিগ্যাল ক্লার্ক, তিনি এসে আমাদের জানালেন যে এর পরে জাজ আসবে, জাজ এসে ওয়াহ দি বলে একটা প্রসিডিওর আছে, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড, আপনাদের একটু পরে বলছি এটার মানেটা কি। সেই প্রসিডিওরটা জাজ করবে, বাট সেই প্রসিডিওরটার আগে আমাদের এই 50 থেকে 60 জনের মধ্যে থেকে একটা ধরুন 20-25 জনের একটা টিম সিলেক্ট করা হবে। সেটা হচ্ছে প্রিলিমিনারি সিলেকশন, এবং সেই সিলেকশনটা নাকি করবে যারা প্রসিকিউটর আর ডিফেন্স, এই লয়াররা মিলে সেই সিলেকশনটা করবে। এবার জাজ আমাদের ওই প্রসিডিওর যেটা আপনাদের বললাম ওয়াখদার, সেই প্রসিডিওরটার মাধ্যমে জাজ সিলেক্ট করবে জুরি প্যানেলে কজন থাকবে। সো জুরি প্যানেলে কিন্তু কেনেডিয়ান জুরি প্যানেল অনুযায়ী 12 জন থাকে। তো জাজ এই 20-25 জনের মধ্যে থেকে, 20-22 জনের মধ্যে থেকে 12 জনকে সিলেক্ট করবে। ভালো কথা। আমাদের তো একটা করে নাম্বার দিয়ে, মানে চিঠি যখন পেয়েছিলাম চিঠিতেই একটা করে নাম্বার ছিল। তা আমাদের ক্লার্ক মহাশয় বললেন যে আপনারা সবাই এই নাম্বারটা দেখবেন, নাম্বারটা খেয়াল রাখবেন, কারণ জাজ এসে আবার পুরো প্রসিডিওরটা আপনাদের এক্সপ্লেন করবেন যেটা এরকমভাবে বলা হলো, এবং তখন আপনারা কোনো প্রশ্ন করবেন না, বাট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনসার্ন থাকে, তাহলে পরে আপনারা সেটা জিজ্ঞেস করতে পারেন। সবাই, এরপরে আমাদের একটা ব্রেক দেওয়া হলো, একটা হেলথ ব্রেক এখানে বলে, যেটা ওয়াশরুম ব্রেক। জল টল খেতে পারেন, একটু কফি টফি খেতে পারেন, কারণ ইউজুয়ালি যখন প্রসিডিওরটা চলবে এটা কিন্তু কোর্টের রুল অনুযায়ী আপনি কোনো খাবার খেতে পারবেন না, আপনি ওয়াশরুম ব্রেক নিতে পারবেন না। তো আমরা ব্রেক ঠেক নিলাম, নিয়ে সবাই ভাবছে আমার নাম্বারটা যেন না আসে, আমার নাম্বারটা যেন না আসে, কারণ কে আর চায় বলুন এরকম সামনে একজন ক্রিমিনালকে দেখতে, আর কোর্টে মানে বেকার
এদিক ওদিক গিয়ে কোর্টে যেতে কে আর চায়? কারণ আমরা কেউই প্রসিডিওরটা সম্বন্ধে কেউই কিছু জানি না। আর এদিক ওদিক জিজ্ঞেস করেও যেটুকু যা পাওয়া গেছে মানে ঠিক আছে, বাট সেরকম ক্লিয়ারলি সেরকম কিছুই আপনারা জানতে পারবেন না। তো ভালো কথা, ওয়াশরুম ব্রেকের পরে জাজ মহাশয় এলেন এবং যারা প্রসিকিউশনের উকিল ছিলেন, যারা অপোজিশনের উকিল ছিলেন, তারা সবাই এলেন। ছোটোখাটো একটা ওই সিনেমায় আমরা যেরকম দেখি একটা কোর্টের মতন জিনিস ক্রিয়েট হলো, আর আমরা তো সব বসে আছি দর্শক আসনে, এই প্রায় 50-60 জন। এক এক করে রোল কলের মতন নাম্বার ডাকা শুরু হলো। সব চিঠি খুলে আমরা ওই চিঠি মানে যে সামানটা আমরা পেয়েছিলাম শরীফের কাছ থেকে সেটা খুলে আমরা সবাই বসে আছি এবং আমাদের বলে দেওয়া হলো যখন নাম্বার ডাকা হবে আপনারা যা জিনিসপত্র নিয়ে এসছেন, এখন শীতকাল তো আমাদের জ্যাকেটও আছে, সব কিছু নিয়ে উঠে আসবেন। এক এক করে ডাকা হচ্ছে। প্রথম 8 জনকে ডাকা হয়ে গেল। আমি ভাবলাম ঠিক আছে 8 জন হয়ে গেছে, আর মানে কয়েকটা নাম্বার ডাকা হয়ে গেলে আমাকে আর ডাকবে না, নিশ্চিন্ত। 9 নাম্বারে আমার ডাক পড়ল। অনেস্টলি ডাক যখন পড়েছে, যদি আপনারা সত্যি জিজ্ঞেস করেন, আমার একদিকে একটু তো টেনশন হচ্ছিলই কারণ প্রসিডিওরটা পুরো নতুন, আবার একদিকে একটু একটু আনন্দও হচ্ছিল যে আমি প্রাইমারি সিলেকশনে সিলেক্টেড হয়েছি প্রসিকিউশন আর অপোজিশনের উকিলদের মাধ্যমে, যেখানে আমি প্রসপেক্টিভ জুরার হতে পারি, যেটা কিন্তু এদেশের মতে একটা খুব প্রেস্টিজিয়াস কাজ, কারণ সবাই সিলেক্টেড হয় না। তো ভালো কথা। 20 জনের নাম ডাকা শেষ হলো। 20 না, আমরা বোধহয় 22 জনকে ডেকেছিল। 22 জনের নাম ডাকা শেষ হলো। আমাদের বলল যেরকম ভাবে আপনাদের ডেকেছি, ধরুন আমার নম্বর যদি থাকে 5 নম্বর এবং আমাকে ডাকে 5 নম্বরটা ডাকে 10-এ, ধরুন ফার্স্ট ডেকেছে 10, সেকেন্ড ডাকলো 5, থার্ড ডাকলো 3, তার মানে আমার যদি 5 নম্বর হয় আমাকে তাহলে সেকেন্ডে ডেকেছে। সো যেভাবে ডেকেছে ক্লার্ক মহাশয় সেভাবে আমাদের লাইন করে দাঁড়াতে হবে। সো আমরাও সেরকমভাবে লাইন করে দাঁড়ালাম এবং লাইন করে দাঁড়ানোর পরে আমাদের বলা হলো এবার একটা ঘরে, কাইন্ড অফ সিকোয়েস্ট্রেড একটা ঘরে তোমাদের নিয়ে যাওয়া হবে, যে ঘরটা বলতে পারেন একটা মিনি ট্রায়াল রুম, যেখানে জাজ মহাশয় থাকবেন, ক্লার্ক থাকবেন, জাজের আমি এক্স্যাক্টলি ওনার পজিশনটা বলতে পারছি না, যদি আপনারা কেউ জানেন এবং জুরি ট্রায়ালে আপনারা যদি কেউ গিয়ে থাকেন আমাকে কারেক্ট করতে পারেন। খুব সম্ভবত ওনার পজিশনটা মানে আমরা বাঙালিরা যেটা মুহুরি বলে থাকি সেই রকম, উনি জাজকে একটু ওই জিনিসপত্র পাস অনে হেল্প করেন, হায়ার র্যাঙ্কিং ক্লার্ক বলতে পারেন। তারপরে প্রসিকিউশন ছিলেন, এখানে প্রসিকিউশনকে ক্রাউন বলা হয়, অপোজিশনের উকিলরা ছিলেন। এবার এক এক করে আমাদের ওই ঘরে ডাকা হচ্ছে। ঘরের ভেতরে কি হচ্ছে আমরা কিন্তু তখনও কেউ জানি না। ঢুকছি, এবার শুরু হলো ভোয়া দেহ। বেসিক্যালি ভোয়া দেহ এটা কিন্তু একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। ভোয়া মানে হচ্ছে ট্রুথ, আর দেহ মানে হচ্ছে টু স্পিক, ট্রুথ টু স্পিক। এই প্রসিডিওরে কি হয় না, জাজ মহাশয় আপনাকে কিছু কোয়েশ্চেন করবেন এবং কোয়েশ্চেন করে জাজ মহাশয় করতে পারেন এবং আপনাকে কিছু কোয়েশ্চেন দেয়া হবে এবং সেই কোয়েশ্চেনের আপনার উত্তরের থেকে ওনারা ডিসিশন নেবেন যে আপনি এলিজিবল কিনা জুরি প্যানেলে থাকার জন্য। এক্স্যাক্টলি কি কোয়েশ্চেন আমাকে করা হয়েছিল এবং আমি কি উত্তর দিয়েছিলাম সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা কনফিডেন্সিয়াল, সেটা আমি বলতে পারবো না। বাট প্রসিডিওরটা এটা, আমাকে কিছু কোয়েশ্চেন করা হলো, আমি তার উত্তর দিলাম
এবং ওনারা কিন্তু আমার শুধু উত্তর দেওয়া না, আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমি কিভাবে কথা বলছি, আমার কথা বলাটা কীরকম হচ্ছে, আমি ফাম্বল করছি কিনা, ওনারা সবটাই কিন্তু নজর করছিলেন। ইনক্লুডিং আমার সাজ পোশাক কীরকম ছিল, মানে সাজ পোশাক মানে আমার ফর্মাল সাজ পোশাক ছিল কিনা, যেটা খুব জরুরি কিন্তু এই ক্ষেত্রে। তো প্রসিডিওর হলো এবং অবশেষে আমি সিলেক্টেড হলাম। আমাকে বলা হলো যে এই দিন থেকে ট্রায়াল শুরু হবে, এই দিন থেকে এই সময় থেকে এই সময় এসো। আমাকে ফলো করে অন্য আরেকটা ঘরে নিয়ে গেলেন একজন, নিয়ে যাওয়া হলো, আমাকে একটা ঘরে রাখা হলো, ওই ঘরটাকে জুরি রুম বলছে। তো আমরা সবাই ওই জুরি রুমে ছিলাম। এক এক করে 12টা আসন ফিল আপ হলো জুরি রুমের। সবাই আমরা ওকে বললাম। সবাই প্রথমে তো মানে সবার মুখেই ছিল একটা ফ্রাস্ট্রেশন যে নর্মাল কাজের থেকে আমাদের এখানে আসতে হবে, একটা অন্যরকম জিনিস, একটা অ্যান্টিসিপেশন, কি হবে আমরা কিছু জানি না, এক্স্যাক্টলি কেসটা কি আমরা কিছু জানি না। ক্রিমিনাল কেস এটুকু তো বুঝতেই পেরেছি, কারণ জুরি ট্রায়াল হচ্ছে, এবং ক্রিমিনাল কেসে যেহেতু জুরি ট্রায়াল হচ্ছে, সো ডেফিনেটলি চার্জটা বেশ সিরিয়াস, কারণ না হলে জুরি ট্রায়াল হতো না। তো আমরা সবাই ওকে বললাম, হ্যালো করলাম, করে আমরা যে যার মতন সেদিনকে বাড়ি চলে এলাম। তারপরে থেকে ট্রায়াল শুরু হলো। এক এক করে আসি। ট্রায়ালের ব্যাপারটা আপনাদের ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ ট্রায়ালটা কিন্তু একেবারেই আপনারা ফিল্মে যেরকম দেখেন, টিভিতে যেরকম দেখেন, ওই ধরনেরই। কোয়েশ্চেন করছে উকিল, এ পক্ষের উকিল কোয়েশ্চেন করছে, ও পক্ষের উকিল জবাব দিচ্ছে, অন্য যে অপোজিশন তিনি চ্যালেঞ্জ করছেন, একেবারে নর্মাল যেরকম দেখেন সেরকমই, কিন্তু আমাদের কাজটা হচ্ছে চুপচাপ বসে শুনে যাওয়া। এইবার আসি কথায়, যেখানে আপনাদের বলেছিলাম আমি কিছুদিনের জন্য বাইরে থাকব। যখন সময় হয় ফাইনাল, মানে সব কিছু হয়ে গেল, ট্রায়াল হয়ে গেল, সেই সময়টা যখন হয়ে যায়, তখন একটা সময় আসে যখন আমাদের কাজ শুরু হয়। আমরা সব কিছু দেখে আমরা ডিসিশন দেব যে যাকে অ্যাকিউজ করা, আমরা মানে এখানে জুরি প্যানেল বলছি আমি, তারা ডিসিশন দেবে যে যে অ্যাকিউজ সে গিলটি, যে চার্জে সে অ্যাকিউজ সেটাতে সে গিলটি না নট গিলটি। এবং এখানে কিন্তু জুরিদের এই ডিসিশনটা জাজও ওভাররুল করতে পারে না। জাজ বড়জোর তার যদি মনে হয় তিনি হেল্প করতে পারেন, তিনি হেল্প না, তিনি বলতে পারেন আরও কোনো এভিডেন্স বা অন্য কিছু প্রমাণ নিয়ে আসতে উকিলদের, বাট জুরিদের ডিসিশনকে ওভাররুল কিন্তু জাজও করতে পারে না। এখানে কিন্তু জুরিদের ডিসিশনটাই লাস্ট ডিসিশন হয়। এবার যদি সেই ডিসিশনটা কেউ না মানতে চান, তারা আবার আলাদা প্লিডিং করতে পারেন, এবং সেখানে তখন আবার একটা নতুন ট্রায়াল শুরু হবে। সেটা আবার অন্য কথা, সেই তার মধ্যে আমি খুব ডিটেলসে যাচ্ছি না। আগেন এটা কনফিডেন্সিয়াল ব্যাপার আছে, সেই জন্য আমি পুরোটা বলতে পারবো না। ফিরে আসি কোথায় গিয়েছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যখন আমাদের কাজ শুরু হবে, আমরা আমাদের এই যে ফাইনাল ভার্ডিক্ট, যেটাতে আমরা বলবো যে অ্যাকিউজ গিলটি না নট গিলটি, এটা যতক্ষণ না আমরা বলছি, আমরা যদি সেদিনকের মধ্যেই বলে দিতে পারি তাহলে তো হয়ে গেল, কিন্তু যতক্ষণ না বলছি আমরা সিকোয়েস্ট্রেটেড থাকবো। সিকোয়েস্ট্রেটেড মানে একটা আইসোলেশনে আমাদের রেখে দেওয়া হবে, যেখানে আমরা বাইরের পৃথিবীর থেকে পুরো আলাদা থাকবো। আমাদের 24 ঘন্টা নজর রাখবে আর্মড কনস্টেবল, এবং হ্যাঁ, আমাদের খাওয়া থাকা
রাজারহালেই থাকবে, সেই ব্যাপারে কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা আমাদের বাড়ির লোকের সঙ্গে, আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে কোনো কমিউনিকেশন করতে পারবো না, ইভেন অচেনা কোনো লোকের সঙ্গে কমিউনিকেশন করতে পারবো না, এক্সেপ্ট আমার এই 11 জন পিয়ার। তার মানে জুরি প্যানেলে যে 12 জন আছি তারা ওর সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে আমরা কথা বলতে পারবো না। তা আপনারা বলবেন আজকালকার যুগে তুমি কি বোকা বোকা কথা বলছো, তো ফোনই আছে। ঠিকই বলেছেন, স্মার্ট কোয়েশ্চেন, বাট ফোনটা আমাদের কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল। যতক্ষণ না আমরা ভার্ডিক্ট দিচ্ছি আমাদের কাছে কোনো ফোন ছিল না। আমরা যে ঘরে আমাদের একটা হোটেলে রাখা হয়েছিল, গেন কোথায় কোন হোটেলে রাখা হয়েছিল সেটাও আমি বলতে পারছি না, কারণ এটা কনফিডেন্সিয়াল। কিন্তু সেই হোটেলে কোনো টিভি ছিল না, কোনো রেডিও ছিল না, কোনো অ্যালার্ম ক্লক ছিল না, কোনো নিউজ পেপার ছিল না। বাইরের লোকের সঙ্গে আমাদের কমিউনিকেশনের কোনো মোড ছিল না। আমরা পুরোপুরি আলাদা, 12 জনকে ছাড়া আর কাউকে আমরা দেখছি না। যে সময় আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, নিজেদের মধ্যেই হয় আড্ডা মারা, নয়তো একজন গিটার নিয়ে গিয়েছিলেন, তিনি গিটার বাজাচ্ছিলেন, ভদ্রলোক ভীষণ ভালো গান। এন্টারটেনমেন্ট বলতে এটাই কিন্তু ছিল। যদিও খুব বেশি দিন নয়, আমরা 2 দিন মতন ছিলাম, বাট 2 দিনটা আমাদের কাছে কিন্তু 2 বছরের সমান হয়ে গিয়েছিল। এবং আমরা নিজেদের সঙ্গে নিজেরাই বলছিলাম যে মানে আমরা ভাবতেই পারছি না যে জাস্ট 2 দিন, কিন্তু মনে হচ্ছে আমরা যেন কতদিন বাইরে আছি। কারণ ভেবে দেখুন, আমাদের কোনো কমিউনিকেশনের বাইরের সঙ্গে যোগাযোগ পুরো জিরো, কিচ্ছু নেই। তো এই হচ্ছে গল্প। আমি কেন কি কাজে বাইরে গিয়েছিলাম। ডেফিনেটলি অনেক কিছু শিখেছি, কিভাবে কি প্রসিডিওর কিভাবে হয়, এবং এটা একটা খুব সুন্দর লার্নিং প্রসিডিওর ফর শিওর, এবং প্রেস্টিজিয়াস ব্যাপার তো বটেই। সো আমার ভালো এক্সপিরিয়েন্স একটা ডেফিনেটলি হলো। এবার আসি কেন এই ভিডিওটি করা। আনফ্লো উইথ ব্লু অরাস, যে আমরা সবই তো আনফ্লো করছি। তো অনেকেই আপনারা কানাডাতে আসেন, পড়াশোনার খাতিরে আসেন, চাকরি বাকরির ক্ষেত্রে আসেন। যদি এখানে এসে থাকেন, এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের হতে পারে, কিন্তু আপনারা হয়তো যেভাবে আমি বললাম এরকম এত কিছু আপনারা পাবেন না। সেই জন্যেই মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এটা একটু জানাই। আমার মতো আপনারা যদি এইরকম সামান পেয়ে থাকেন তাহলে আপনারা ভয় পাবেন না, ডেফিনেটলি যাবেন। কারণ এটুকু আপনাদের কাছে আমি কনফিডেন্টলি বলতে পারি, আপনারা যেটা এক্সপিরিয়েন্স করবেন সেটা কিন্তু একেবারে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হবে ফর শিওর। পরিশেষে একটা কথা বলেই আমি শেষ করব, লাস্টলি আমি একটা কথা বলেই শেষ করব, যে যদি আপনাদের মনে হয়, আপনাদের ইন্টারেস্ট হয় আমার এই ভিডিওটা শুনে আরও ডিটেলসে একটু দেখবেন, একটু লাইটলি দেখতে চান, প্রাইমে একটা সিরিজ আছে, সেটার নাম জুরি ডিউটি, সেটা আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। বেশ অনেকগুলো এপিসোডে এই সিরিজটি আছে। কিরম লাগলো জানাবেন, এবং আমার আজকের ভিডিওটা আপনাদের কিরম লাগলো, আপনারা কি নতুন কিছু শিখলেন এটাও জানাবেন, অবশ্যই জানাবেন। আর একটা কথা আমি ছোট করে জাস্ট আপনাদের বলে দিই, কলকাতায় কিন্তু জুরি ডিউটি হয় না। কলকাতায় মানে ইন্ডিয়ান ল অনুযায়ী আগে আমাদের ছিল, জুরি প্যানেল দিয়ে ট্রায়াল হতো, বাট এখন ইন্ডিয়ার কিন্তু জুরি প্যানেলটা নেই, উঠে গেছে। আজ তাহলে এই পর্যন্ত, সঙ্গে থাকুন আমাদের।